বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দা স্টাডি বি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি লেভেলের রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। আমি মাসুদুর রহমান তোমাদের সাথে আছি। এই অধ্যায় শেষে আমরা যা যা শিখতে পারবো সেগুলো আমরা একটু দেখে নেই। পর্যায় সারণীর পটভূমি ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই আধুনিক পর্যায় সারণী ব্যাখ্যা করতে পারবো, পর্যায় সারণীর বৈশিষ্ট্য জানতে পারবো, ইলেকট্রন বিন্যাস হতে গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে পারবো, ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণীর মূল ভিত্তি কি সেটা ব্যাখ্যা করতে পারবো, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম সেগুলো জানতে পারবো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলের বিশেষ নাম ব্যাখ্যা করতে পারবো, পর্যায় সারণীর সুবিধা ব্যাখ্যা করতে পারবো, পর্যায় সারণীর একই গ্রুপে মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এই অধ্যায় শেষে আমরা এইগুলো শিখতে পারবো। তো চলো শুরু করা যাক, এবং শুরু করার আগে সবাইকে বলবো যে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, তাহলে এই পুরো অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। পর্যায় সারণী কি দেখো। পর্যায় সারণী হলো একই কলম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকম এবং একই সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। যে ছকে মৌলগুলোকে এভাবে সাজানো হয়েছে সেই ছকের নাম দেওয়া হয়েছে পর্যায় সারণী। তাহলে দেখো, পর্যায় সারণী কি একই কলম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকমের এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। যে ছকে মৌলগুলোকে এভাবে দেখানো হয়েছে সেটার নাম হলো পর্যায় সারণী। তাহলে দেখো, এই যে পর্যায়গুলো আমরা দেখাইছি এখানে, এই যে দেখো পর্যায়, এই যে আমরা জানি পর্যায় সারণীতে হলো পর্যায় আছে 7টা, সেগুলো দেখাইছি 1 2 3 4 5 6 7। অনুরূপভাবে আমরা এখানে গ্রুপগুলো দেখাইছি, যে পর্যায় সারণী 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ, সেগুলো দেখানো হয়েছে। এরপর আমরা পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে ধারণা লাভ করব। 1789 সালে ফরাসি বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েসিয়ে সর্বপ্রথম ভৌত অবস্থার ভিত্তি করে মৌলসমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেন। তার এই তালিকায় মৌল এবং যৌগসমূহকে একত্রিত অবস্থায় প্রবাহী, ধাতু জাতীয়, অধাতু, খনিজ এই 4 ভাগে বিভক্ত করেন। তারপর 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার বলেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, একেই ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে। তাহলে ত্রয়ী সূত্রটা বিজ্ঞানী ডোবেরাইনার প্রদান করেন। তাহলে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করে, এবং ত্রয়ী সূত্রটা হলো পাশাপাশি যদি 3টা মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করা যায় বা তার অর্ধেক নির্ণয় করা যায়, তাহলে সেটা হবে দ্বিতীয় মৌলের কাছাকাছি বা তার সমান। এটাই হলো ত্রয়ী সূত্র। আবার আমি বলছি, দেখো, বিজ্ঞানী ডোবেরাইনার 1829 সালে ত্রয়ী সূত্র প্রদান করেন, এবং সেটা হলো দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। তারপরে বিজ্ঞানী জন নিউল্যান্ড 1864 সালে, দেখো 1864 সালে বিজ্ঞানী জন নিউল্যান্ড 56টি মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল দেখতে পান। এর ভিত্তিতে তিনি অষ্টক তত্ত্ব প্রস্তাব করেন এবং বলেন যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের সাথে মিলে যায়। অর্থাৎ এটাই হলো অষ্টক তত্ত্ব। অষ্টক তত্ত্ব প্রদান করেন বিজ্ঞানী জন নিউল্যান্ড এবং 1864 সালে। তিনি বলেন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তাহলে অষ্টম মৌলটা তার প্রথম মৌলের সাথে ধর্মের সাথে মিলে যায়। এটাই হলো অষ্টক তত্ত্ব। তারপরে 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র পৃথকভাবে একই ধর্মবিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণীভুক্ত করার প্রয়াসে মৌলসমূহের একটি তালিকা প্রকাশ করেন, যা রসায়নে পর্যায় সূত্র নামে খ্যাত। আর এই পর্যায় সূত্রটি হলো, যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো যায় তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ যে সূত্রটি প্রদান করেন সেটা হলো পর্যায় সূত্র নামে পরিচিত। আর পর্যায় সূত্রটি হলো,
যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো যায় তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। দেখা যাচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সূত্রটি প্রদান করেছিল সেটা হলো তার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। এখানে দেখো মেন্ডেলিভের পর্যায় সারণী দেখানো হয়েছে। রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ পারমাণবিক ভরের ভিত্তিতে 67টি মৌল নিয়ে পর্যায় সারণী প্রবর্তন করেন, যার মধ্যে 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল আর বাকি 4টি মৌল তখনও আবিষ্কৃত হয়নি। এবং বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সারণীটি দিছিল তার পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, সেটা দেখো এখানে দেখানো হয়েছে। এরপর 1913 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে এক্স এর স্পেকট্রাম সম্পর্কে পরীক্ষা করতে গিয়ে মৌলের পারমাণবিক সংখ্যার ধারণা দেন। মেন্ডেলিভের যে পর্যায় সূত্রের ত্রুটি ছিল সেটা তিনি সংশোধন করে তিনি আধুনিক পর্যায় সারণীর সূত্র প্রদান করেন। দেখো এখানে আধুনিক পর্যায় সারণীটা দেখানো হয়েছে। এখানে দেখো এইগুলা পর্যায় নাম্বার দেখো, এখানে দেখো পর্যায় নাম্বার দেখানো হয়েছে, এইগুলা গ্রুপ নাম্বার দেখানো হয়েছে এবং ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো নিচে দেখানো হয়েছে। আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার ধারণা ব্যবহার করে 2012 সালে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সর্বশেষ সংশোধিত রূপটি প্রকাশিত হয়। দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রে যে ত্রুটি ছিল, ত্রুটিগুলা কি? মেন্ডেলিভ পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজিয়েছিলেন। যার পারমাণবিক ভর কম সে পর্যায় সারণীর আগে বসবে এবং যার পারমাণবিক ভর বেশি সে পর্যায় সারণীতে পরে বসবে। কিন্তু দেখা যায় পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করার জন্য আর্গন 40কে পটাশিয়াম 39 আগে বসানো হয়েছিল। এখানে মেন্ডেলিভ যে সূত্রটি প্রদান করেছিল তার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে যে পটাশিয়াম 39 সেটা আর্গন 40 আগে বসার কথা ছিল, কিন্তু সেটা যদি করা হইতো তাহলে তাদের ধর্মের কোনোই মিল ছিল না। এরূপ ক্ষেত্রে আর্গন 40কে পটাশিয়াম 39 এর আগেই স্থান দেওয়া হয়, আর এটা মেন্ডেলিভের পর্যায় সূত্রের পরিপন্থী ছিল। এরূপ অন্য মৌলের ক্ষেত্রেও দেখা যায় যে পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও সেটি আগে বসেছে, কিন্তু মেন্ডেলিভের সূত্র অনুযায়ী পারমাণবিক ভর যার কম সে আগে বসবে এবং পারমাণবিক ভর যার বেশি সে পরে বসবে। তাহলে এগুলো হলো মেন্ডেলিভের পর্যায় সূত্রের পরিপন্থী, আর এটাই ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্রের ত্রুটি। তাই 1913 সালে বিজ্ঞানী মোসলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি সংশোধন করেন এবং তার সংশোধিত সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে বিজ্ঞানী হেনরি মোসলে কর্তৃক 1913 সালে যে পর্যায় সূত্রটা প্রদান করেন তার মূল ভিত্তি ছিল হলো পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা এবং যে আধুনিক পর্যায় সূত্রটি সেটা হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখানে আমরা একটা পর্যায় সারণী দেখাইছি। দেখো এখানে পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলো এখানে দেখানো হয়েছে পর্যায় বরাবর এবং গ্রুপ বরাবর। পর্যায় সারণীতে কয়টি গ্রুপ খাড়া স্তম্ভ রয়েছে? পর্যায় সারণী যে খাড়া স্তম্ভগুলো থাকে সেইগুলোকে পর্যায় সারণীর গ্রুপ বলে এবং আমরা জানি যে পর্যায় সারণীতে 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ বা কলাম রয়েছে। সেই স্তম্ভগুলোকে আমরা এক একে দেখাই। দেখো এখানে এটা হলো 1 নাম্বার কলাম বা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার কলাম বা 2 নাম্বার গ্রুপ, এটা 3 নাম্বার কলাম বা 3 নাম্বার গ্রুপ, এটা 4 নাম্বার গ্রুপ, এটা 5 নাম্বার গ্রুপ, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার, এটা 11 নাম্বার, এটা 12 নাম্বার, এটা 13 নাম্বার, এটা 14 নাম্বার, এটা 15 নাম্বার, এটা 16 নাম্বার, এটা 17 নাম্বার, এটা 18 নাম্বার। তাহলে দেখো আমরা যে পর্যায় সারণীতে 18টি গ্রুপ ছিল সেই 18টি গ্রুপ এখানে দেখাইছি এবং এই গ্রুপ বরাবর যে মৌলগুলো আছে সেগুলা দেখো, এই বরাবর যে মৌলগুলো এটা হলো 1 নং গ্রুপের মৌল, এই বরাবর যে মৌলগুলো সেটা 2 নং গ্রুপের মৌল, এরকম করে যে গ্রুপের নিচে যে মৌলগুলো আছে সবগুলো সেই গ্রুপের মৌল। এরপরে আমরা দেখব পর্যায় সারণীর আনুভূমিক সারি বা রো কয়টা রয়েছে। পর্যায় সারণীতে সারি বা আনুভূমিক সারি বা পর্যায় রয়েছে হলো 7টি। সেই 7টি আমরা এখন দেখব। এটা হলো 1 নাম্বার পর্যায়, এটা 2 নাম্বার পর্যায়, এটা 3 নাম্বার পর্যায়, এটা 4 নাম্বার পর্যায়, এটা 5 নাম্বার পর্যায়, এটা 6 নাম্বার পর্যায়, এটা 7 নাম্বার পর্যায়।
তাহলে দেখো পর্যায় সারণীতে যে 7টি পর্যায় ছিল আমরা এখানে দেখাইছি। এটা হলো 1 নাম্বার পর্যায়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং পর্যায় সারণীতে যে আনুভূমিক সারি রয়েছে সেটাকেই পর্যায় বলে এবং এই পর্যায় বরাবর যে মৌলগুলো আছে সেগুলো এই পর্যায়ের মৌল। যেমন এইগুলা সব হলো 4 নাম্বার পর্যায়ের মৌল, এইগুলা 5 নাম্বার পর্যায়ের মৌল। এবার আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দেখো পর্যায় সারণীর প্রথম বৈশিষ্ট্য, পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত আনুভূমিক সারিগুলোকে পর্যায় এবং উলম্ব বা খাড়া কলমগুলোকে গ্রুপ বা শ্রেণী বলে। তাহলে আমরা দেখলাম যে বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত যে আনুভূমিক সারি রয়েছে সেগুলোকে পর্যায় বলে এবং উলম্ব বা খাড়া কলমগুলোকে গ্রুপ বলে। পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। 3 নাম্বারটা দেখো, প্রতিটি পর্যায়ের বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তাহলে প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এবার দেখো পর্যায় 1 এ যে মৌলগুলো আছে সেগুলো আমরা দেখাইছি এখানে। পর্যায় 2 এর যে মৌলগুলো আছে সেগুলো দেখাইছি। পর্যায় 1 এ যেমন হাইড্রোজেন, হিলিয়াম ছিল, পর্যায় 2 এ লিথিয়াম, বেরিলিয়াম, ফ্লোরিন, নিয়ন। অনুরূপভাবে আমরা অন্য পর্যায়ের মৌলগুলো এখানে দেখাইছি। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, আর্গন। এবার পর্যায় 4 এর মৌলগুলো দেখানো হয়েছে। দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম। অনুরূপভাবে পর্যায় 5 এর মৌলগুলো দেখানো হয়েছে এখানে। পর্যায় 6 এর মৌলগুলো দেখো। অনুরূপভাবে আমরা পর্যায় 7 এর মৌলগুলো দেখাচ্ছি। এই তো ছিল পর্যায় সারণীতে যে এই যে দেখো পর্যায় সারণীতে যে 7টি পর্যায় বা আনুভূমিক সারি ছিল সেইগুলো দেখালাম আমরা এবং তার মৌলগুলো আমরা এখানে দেখাই দিলাম। এরপরে দেখো এইগুলাকে আমরা যখন গ্রুপে বিভক্ত করব, দেখো এটা হলো গ্রুপ 1 এর মৌল, এটা হলো গ্রুপ 2 এর মৌল, দেখো এটা গ্রুপ 17 এর মৌল, দেখো অনুরূপভাবে গ্রুপ 18 মৌল। তাহলে পর্যায় সারণীতে 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। প্রতিটি পর্যায়ের বাম থেকে গ্রুপ 1 হিসেবে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তাহলে প্রতিটি পর্যায়ে বাম থেকে গ্রুপ 1 হিসেবে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। দেখো এখানে একটি পিরিয়ডিক টেবিল দেখানো হয়েছে, এর এলিমেন্ট গুলো দেখানো হয়েছে। এবার দেখো পর্যায় সারণীর যে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো মূল পর্যায় সারণীর নিচে 2টি আনুভূমিক সারি এবং 14টি খাড়া স্তম্ভ বিশিষ্ট একটি ছোট ছক প্রদর্শিত হয়েছে। এটিও মূল পর্যায় সারণীর 6 ও 7 নম্বরের অংশ বিশেষ। এরা ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির মৌল হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা যে পর্যায় সারণীর নিচে যে 2টা সারি দেখতে পারি সেটা হলো পর্যায় সারণীর 6 এবং 7 নাম্বার, 6 এবং 7 নাম্বার পর্যায়ের মৌলগুলো। তাহলে 6 নাম্বার পর্যায়ের মৌলগুলো হলো এই যে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ল্যান্থেনাইড সেগুলা, এবং 7 নাম্বার পর্যায়ের মৌল হলো এই যে এখানে আমরা যে সারিগুলো দেখতে পাচ্ছি বা অ্যাক্টিনাইড সারির মৌল। অ্যাক্টিনাইড সারির মৌলগুলো হলো 7 নাম্বার পর্যায়ের। এরপরে দেখো পর্যায় 1 এ শুধু 2টি মৌল রয়েছে যারা গ্রুপ 1 ও গ্রুপ 18 তে অবস্থিত। যেমন এখানে দেখো পর্যায় 1 এর মৌলটা যে হাইড্রোজেন সেটা দেখানো হয়েছে। তারপরে হিলিয়াম যে পর্যায় 1 এর মৌল সেটাও দেখানো হয়েছে। এর মধ্যে হাইড্রোজেন হলো গ্রুপ 1 এ অবস্থিত আর হিলিয়ামটা গ্রুপ 18 তে অবস্থিত। তারপরে দেখো পর্যায় 2 ও পর্যায় 3 এ 8টি করে মৌল আছে যারা গ্রুপ 1 থেকে গ্রুপ 2 এবং গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এর মধ্যে অবস্থিত। সেই মৌলগুলো দেখো আমরা উপরে দেখাই দিছি যে এখানে। এরপরে পর্যায় 4 এবং পর্যায় 5 এ 18টি করে মৌল আছে যারা গ্রুপ 1 থেকে গ্রুপ 18 এর মধ্যে অবস্থিত। সেগুলো আমরা এখানে দেখাইছি যে পর্যায় 4 এবং পর্যায় 5 এর মৌলগুলা। তাহলে দেখো পর্যায় 1 এ যে শুধু 2টি মৌল ছিল তারা হলো একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, এবং এই হাইড্রোজেনটা হলো 1 এর মৌল এবং হিলিয়ামটা গ্রুপ 18 এর মৌল। তারপরে পর্যায় 2 ও পর্যায় 3 এ 8টি করে মৌল আছে। দেখো পর্যায় 2 এর মৌল এটা লিথিয়াম, বেরিলিয়াম। অনুরূপভাবে দেখো ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এগুলো হলো পর্যায় 2 এর মৌল। এবং পর্যায় 3 এর মৌল দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এগুলো পর্যায় 3 এর মৌল। এবং দেখো পর্যায় 4 এ এবং পর্যায় 5 এ যে 18টি করে মৌল আছে সেগুলো এখানে দেখানো হয়েছে। দেখো পর্যায় 4 এর মৌল হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলো হলো পর্যায় 4 এর মৌল। অনুরূপভাবে আমরা পর্যায় 5 এর মৌলগুলো দেখতে পারি এখানে দিয়ে দেখানো হয়েছে।
এরপরে দেখো পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল আছে যারা গ্রুপ 1 থেকে গ্রুপ 18 এর মধ্যে অবস্থিত। তাহলে পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল আছে, এরা গ্রুপ 1 থেকে গ্রুপ 18 এর মধ্যে অবস্থিত। এগুলো দেখো দেখানো হয়েছে, এগুলো হলো পর্যায় 6 এর মৌল, এগুলা পর্যায় 7 এর মৌল। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌল ল্যান্থেনাইড সারির মৌল। দেখো আমরা যে পর্যায় সারণীর নিচে দুইটা সারি দেখছিলাম, তার মধ্যে একটা ছিল ল্যান্থেনাইড আর একটা ছিল অ্যাক্টিনাইড। তার মধ্যে দেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত তারা হলো ল্যান্থেনাইড সারির মৌল, এবং এই ল্যান্থেনাইড সারির মৌল আছে হলো 15টি। সেই ল্যান্থেনাইড সারির মৌলগুলোকে আমরা এখানে দেখানো হয়েছে, দেখো। এরপরে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এরা হলো অ্যাক্টিনাইড সারির মৌল। তাহলে অ্যাক্টিনাইড সারিতে 15টি মৌল আছে, সেই 15টি মৌল দেখো এখানে দেখানো হয়েছে। তাহলে ল্যান্থেনাইড সারিতেও 15টি মৌল এবং তাদের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এবং অ্যাক্টিনাইড সারিতেও 15টি মৌল, তাদের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত। এরপরে দেখো পর্যায় সারণীর আরেকটা বৈশিষ্ট্য, যে গ্রুপ 1 ও 7-এ গ্রুপ 1 এ 7টি মৌল রয়েছে, গ্রুপ 2 এ ও 6টি মৌল রয়েছে, গ্রুপ 3 এ 32টি মৌল রয়েছে, গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে, গ্রুপ 18 এ 7টি মৌল রয়েছে। এবার দেখো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। অর্থাৎ পর্যায় সারণীতে যদি আমরা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই, তাহলে মৌলসমূহের ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আর একই গ্রুপের মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী প্রায় একই রকম হয়। অর্থাৎ পর্যায় সারণীতে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের ধর্মের পরিবর্তন ক্রমান্বয়ে লক্ষ্য করতে পারবো, এবং একটি গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম দেখবো প্রায় একই রকম। এবার আমরা ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা শিখব। দেখো আমরা প্রথমেই পর্যায় নম্বর বের করা শিখব। পর্যায় নম্বর বের করা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব এবং ইলেকট্রন বিন্যাস করে দেখব যে তার বাইরে সবচেয়ে বাইরের যে প্রধান শক্তি স্তর আছে সেটাই কি হবে, তার পর্যায় নম্বর হবে। যেমন দেখো আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করলাম লিথিয়াম, আমরা জানি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s1। তাহলে এখানে লিথিয়ামের দেখো সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তর কত, 2s। তাহলে এই সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তরের নাম্বারটাই হবে লিথিয়ামের পর্যায় নম্বর। তাহলে লিথিয়ামের পর্যায় নাম্বার হলো 2। অনুরূপভাবে আমরা পটাশিয়ামের পর্যায় নাম্বারটাও বের করতে পারি। দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর হলো 4s। তাহলে পটাশিয়ামের পর্যায় নাম্বার কত হবে, 4। অনুরূপভাবে আমরা ব্রোন দেখতে পারি, ব্রোনের পারমাণবিক সংখ্যা হলো 5। তাহলে ব্রোনের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি ব্রোনের সর্বশেষ প্রধান শক্তি স্তর হলো 2 নম্বর শক্তি স্তর বা 2p শক্তি স্তর। তাহলে ব্রোনের পর্যায় নাম্বার হলো 2। অনুরূপভাবে আমরা জিঙ্ক দেখতে পারি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি যে জিঙ্কের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 4s। তাহলে জিঙ্কের পর্যায় নম্বর হবে 4। এবার আমরা গ্রুপ নম্বর বের করা শিখব। দেখো গ্রুপ নম্বর বের করার নিয়ম, গ্রুপ নম্বর বের করার প্রথম নিয়মটা হলো নিয়ম 1। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটাল এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর, এবং এরা সবাই ধাতু, হাইড্রোজেন ব্যতীত। শুধু হাইড্রোজেন অধাতু এবং বাকি সবাই ধাতু হবে। যেমন দেখো আমরা হাইড্রোজেন 1 এর ইলেকট্রন বিন্যাস যদি করি, এর দেখো সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তর হলো 2s। তাহলে 2s আমরা বলছি যে সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তর যদি শুধু s অরবিটালে থাকে, তাহলে তার ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নাম্বার। তাহলে দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের গ্রুপ নাম্বার হবে 1, এবং হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর নাম্বার হলো 1, তাহলে এর পর্যায় নাম্বারও 1।
অনুরূপভাবে দেখো আমরা ম্যাগনেসিয়ামের দেখতে পারি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 12। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতেছি 1s2 2s2 2p6 3s2। দেখো এখানে ম্যাগনেসিয়ামের সর্বশেষ যে বাইরের প্রধান শক্তি স্তর আছে সেইখানে শুধু s অরবিটাল আছে। তাহলে আমরা জানি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তর যদি s অরবিটাল থাকে তাহলে এই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার। তাহলে এর দেখো সর্ববহিত শক্তি স্তর হলো 3s এবং এর সর্বশেষ যে শক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন আছে হলো 2টা। তাহলে এই অরবিটাল ইলেকট্রন আছে 2টা, তাহলে তার গ্রুপ নাম্বার হবে 2। এবং দেখো আমরা জানি যে সর্বশেষ প্রধান শক্তি স্তর নাম্বারই হলো তার পর্যায় নাম্বার। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় নাম্বার হলো 3। অনুরূপভাবে আমরা দেখতে পারি যে সোডিয়াম, দেখো সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s1। দেখো সোডিয়ামের এখানে সর্ববহিত যে প্রধান শক্তি স্তর আছে সেখানে শুধু s অরবিটাল উপস্থিত এবং s অরবিটাল ইলেকট্রন সংখ্যা হলো 1। তাহলে সোডিয়ামের গ্রুপ নাম্বার 1 হবে এবং যেহেতু তার সর্ববহিত প্রধান শক্তি স্তরের নাম্বার হলো 3 তাহলে পর্যায় নাম্বার হবে 3। এবার আমরা গ্রুপ নাম্বার বের করার নিয়ম 2 দেখব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে তাহলে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যায় ওই মৌলের গ্রুপ নাম্বার। এবং এরা অধাতু ns2 np6 ব্যতীত, কারণ ns2 np6 যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস তারা সবাই হলো নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, তাহলে দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s এবং p অরবিটাল থাকে তাহলে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার। নিয়ম 1 কি ছিল? নিয়ম 1 ছিল যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নম্বর। কিন্তু নিয়ম 2 এ দেখো যে তার বাইরের প্রধান শক্তি স্তরে যদি s এবং p দুইটাই থাকে তাহলে s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নম্বর আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ব্রোন 5, ব্রোনের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 5। তাহলে ব্রোনের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই 1s2 2s2 2p1। এখানে দেখো যে ব্রোনের সর্বশেষ প্রধান শক্তি স্তর হলো 2s এবং 2p। তাহলে এখানে যেহেতু 2s এবং 2p দুইটাই উপস্থিত আছে তাহলে আমাদের এই s এবং এই p এর ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে 10 যোগ করলে আমরা গ্রুপ নম্বর পেয়ে যাব। তাহলে ব্রোনের গ্রুপ নাম্বার হলো 13। দেখো যে 2s এ আছে দুইটা ইলেকট্রন এবং 2p তে আছে একটা ইলেকট্রন, এরা দুইজনেই ব্রোনের সর্ববহিত প্রধান শক্তি স্তর এবং sp দুইটাই আছে। তাহলে sp এর ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ নম্বর বের করব। অনুরূপভাবে দেখো আমরা সিলিকনের করতে পারি। আমরা জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14। তাহলে সিলিকনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p2। দেখো সিলিকনের সর্ববহিত প্রধান শক্তি স্তর হলো 3s এবং 3p। এই 3s 3p দুইটাই হলো সিলিকনের সর্ববহিত প্রধান শক্তি স্তর এবং দেখো সর্ববহিত যে প্রধান শক্তি স্তর আছে সেখানে s এবং p দুইটা অরবিটালই আছে। তাহলে s এবং p দুইটা অরবিটালই যদি বিদ্যমান থাকে তাহলে s এবং p এর ইলেকট্রন সংখ্যা যোগ করব, তার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ নাম্বার বের করব। দেখো তাহলে সিলিকনের গ্রুপ নাম্বার হবে 14। অনুরূপভাবে আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। আর্গনের পারমাণবিক সংখ্যা হলো 18। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো আর্গনের সর্ববহিত প্রধান শক্তি স্তর হলো 3s এবং 3p। তাহলে আর্গনের সর্ববহিত শক্তি স্তরে s এবং p দুইটা অরবিটালে বিদ্যমান আছে। তাহলে s এবং p এর ইলেকট্রন যোগ করে আমরা তার সাথে 10 যোগ করলে আমরা গ্রুপ নম্বর পেয়ে যাব। তাহলে দেখো আর্গন 18 নম্বর গ্রুপের মৌল। দেখো আমরা যে এখানে বলছিলাম যে নিয়ম 2 এ যারা আছে তারা সবাই অধাতু শুধু ns2 np6 ব্যতীত। দেখো আর্গনের ইলেকট্রন বিন্যাসটা এরকম আসছে যে ns2 n তে বোঝায় হচ্ছে প্রধান শক্তি স্তর নাম্বার, আর s টা অরবিটাল, এটাও n তে বোঝায় প্রধান শক্তি স্তর নাম্বার এখানে, আর p টা হলো অরবিটাল। তাহলে দেখো ns2 এখানে কি আছে দুইটা ইলেকট্রন আছে এবং np তে বা 3p তে 6টা ইলেকট্রনই আছে। তাহলে দেখো এটা এই ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গঠিত হয়েছে। তাহলে আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা যায়। এরা অধাতু না, এরা হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলতে এরা কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না এবং কোনো যৌগ গঠন করে না। এরপরে আমরা অনুরূপভাবে ফসফরাসের দেখতে পারি। আমরা জানি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p
3। আমরা জানি যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15। তাহলে দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তর হলো 3s এবং 3p, অর্থাৎ ফসফরাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s অরবিটাল এবং p অরবিটাল দুইটাই উপস্থিত আছে। তাহলে আমরা কি করব, এই s অরবিটাল এবং p অরবিটালে ইলেকট্রন যোগ করব এবং তার সাথে 10 যোগ করে ফসফরাসের গ্রুপ নাম্বার বের করব। তাহলে দেখো ফসফরাসের গ্রুপ নাম্বার হচ্ছে 15। এবং আমরা বলতেই পারি যে ফসফরাস হলো তৃতীয় পর্যায়ের মৌল, কারণ আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর নাম্বারই হলো তার গ্রুপ নাম্বার। তাহলে দেখো ফসফরাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর হলো 3 নাম্বার, তাহলে ফসফরাসের পর্যায় নাম্বার হলো 3। অনুরূপভাবে তোমরা কার্বন, ক্লোরিন, ক্রোমিয়াম এইগুলার তোমরা গ্রুপ নাম্বার বের করবা। এবার আমরা গ্রুপ নাম্বার বের করার নিয়ম 3 দেখব। দেখো নিয়ম 3, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি স্তর যদি d অরবিটাল থাকে, তবে s ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যাবে। তাহলে দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তবে s অরবিটাল ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যাবে। এবং এটার দেখো n-1 d প্লাস ns এইভাবে গ্রুপ নম্বর বের করা যায়। n তে বোঝাচ্ছে এখানে যে প্রধান শক্তি স্তর নাম্বার, তার থেকে 1 বিয়োগ দেব এবং তার সাথে d অরবিটাল গুণ করব, যোগ দিয়ে ns। n তে এখানে প্রধান শক্তি স্তর নাম্বার বোঝাচ্ছে এবং s টা হলো অরবিটাল নাম্বার। তোমরা সংক্ষেপে এইভাবে গ্রুপ নাম্বার বের করতে পারো। এবং এরা সবাই যে নিয়ম 3 যারা মানবে এবং এই যারা এখান থেকে যে মৌলগুলো পাওয়া যাবে সবাই হবে হলো ডি ব্লক মৌল। তাহলে দেখো আমরা নিয়ম 1 কি শিখলাম, গ্রুপ নম্বর বের করার নিয়ম 1 ছিল যে সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে হলো গ্রুপ নম্বর। নিয়ম 2 কি ছিল, নিয়ম 2 ছিল হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s এবং p দুইটাই থাকে তাহলে s এবং p এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নম্বর বের করতে হয়। আর নিয়ম 3 আমরা দেখতে পাচ্ছি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং d অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা গ্রুপ নম্বর পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে আয়রন 26 দেখতে পারি। আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। তাহলে দেখো আয়রনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 4s এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো s অরবিটাল আছে এবং তার আগের প্রধান শক্তি স্তরে দেখো d অরবিটাল আছে। তাহলে আমরা কি করব, এই s এবং d অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করে গ্রুপ নম্বর বের করব। তাহলে দেখো আয়রনের গ্রুপ নম্বর হবে 6 যোগ 2 অর্থাৎ 8। অনুরূপভাবে আমরা দেখতে পারি টাইটেনিয়াম 22। টাইটেনিয়াম 22 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে তার সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তর হলো 4s এবং তার আগের শক্তি স্তর হলো 3d। তাহলে এই 4s এবং 3d এর ইলেকট্রন বিন্যাস যোগ করলে আমরা গ্রুপ নম্বর পেয়ে যাব। তাহলে দেখো 2 + 2 = 4, তাহলে টাইটেনিয়ামের গ্রুপ নাম্বার হলো 4। অনুরূপভাবে আমরা আয়রনের করতে পারি। দেখো আয়রনের এর আগে যেহেতু করে দেখাইছিলাম, পরবর্তী আবার করা হয়েছে দেখো। আর যেহেতু দেখা যাচ্ছে আয়রনের সর্ববহিষ্ঠ প্রধান শক্তি স্তর হলো 4s এবং তার আগের শক্তি স্তর হলো 3d, তাহলে s এবং d এর ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা গ্রুপ নম্বর বের করতে পারবো। তাহলে আয়রনের গ্রুপ নম্বর হবে হলো 6 যোগ 2 অর্থাৎ 8 নাম্বার গ্রুপের মৌল। এবং বলতেই পারি যে আমরা আয়রন চতুর্থ পর্যায়ের মৌল, কারণ আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রধান শক্তি স্তর নাম্বারই হলো তার পর্যায় নাম্বার। তাহলে আয়রন চতুর্থ পর্যায়ের মৌল এবং 8 নং গ্রুপে অবস্থিত। এবার আমরা গ্রুপ নম্বর বের করার নিয়ম 4 দেখব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে করলে যদি সর্বশেষ ইলেকট্রনটি f অরবিটালে প্রবেশ করে তাহলে সেটি ল্যান্থেনাইড অথবা অ্যাক্টিনাইড সিরিজের মৌল হবে। যদি মৌলটি ষষ্ঠ পর্যায়ের হয় তাহলে ল্যান্থেনাইড আর সপ্তম পর্যায়ের হলে অ্যাক্টিনাইড। অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করবে এবং তার সর্বশেষ ইলেকট্রনটা যদি f অরবিটালে প্রবেশ করে তাহলে সেটি ল্যান্থেনাইড অথবা অ্যাক্টিনাইড হবে। যদি মৌলটি ষষ্ঠ পর্যায়ের হয় তাহলে সেটি ল্যান্থেনাইড এবং সপ্তম পর্যায়ের হলে সেটি হবে অ্যাক্টিনাইড। দেখো আমরা এখানে একটা ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর f অরবিটালে আছে। তাহলে আমরা বলতে পারি এটিও একটি ল্যান্থেনাইড অথবা অ্যাক্টিনাইড মৌল। কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি তার পর্যায় নাম্বার কত, এর পর্যায় নাম্বার হলো 6। তাহলে এইটি একটি অ্যাক্টিনাইড সারির মৌল। যদি এখানে পর্যায় নাম্বার 7 হইতো তাহলে এইটি
ল্যান্থেনাইট সারির মৌল, অ্যাক্টিনাইট সারির মৌল হইতো। দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখতে পাই তার সর্বস্থ শক্তি স্তর এফ অরবিটাল আছে, তাহলে সেটা ল্যান্থেনাইট অথবা অ্যাক্টিনাইট সারির মৌল হবে এবং তার পর্যায় নাম্বার যদি 6 হয় তাহলে সেটি ল্যান্থেনাইট হবে, আর পর্যায় নাম্বার 7 হলে সেটি অ্যাক্টিনাইট হবে। যেমন এটা হলো পর্যায় নাম্বার 6, তাহলে এটি ল্যান্থেনাইট সারির মৌল এবং এখানে যদি 7 থাকতো তাহলে সেটা হতো অ্যাক্টিনাইট সারির মৌল।